Hello student, welcome to my YouTube channel. পোস্ট মৌর্যন পিরিয়ড। এই পোস্ট মৌর্যন পিরিয়ড বা মৌর্য পরবর্তী সময়ে যে সমস্ত ফরেন স্টেটগুলো ভারতে এসেছিল সেই সমস্ত ফরেন স্টেটগুলির মধ্যে প্রথম যার নাম পাওয়া যাচ্ছে সেটি হলো দ্য ইন্ডো গ্রিক বা ব্যাকট্রিয় গ্রিক। এই ইন্ডো গ্রিক আসলে এরা কোথায় থেকে এসেছিল? হিন্দুকুশ পর্বত এবং অক্ষ নদীর মধ্যবর্তী অঞ্চল যেটি বাল্লিক দেশ নামে পরিচিত ছিল, সেখানে এই ইন্ডো গ্রিকরা থাকতো এবং সেই দেশটির নাম ছিল ব্যাকট্রিয়া বা বলক। তাহলে হিন্দুকুশ এবং অক্ষ নদী, হিন্দুকুশ পর্বত এবং অক্ষ নদীর মধ্যবর্তী অঞ্চল যেটি বাল্লিক দেশ নামে পরিচিত, সেখানে বলখ বা ব্যাকট্রিয়া নামে পরিচিত ছিল সেই দেশটি। সেখান থেকে এই ইন্ডো গ্রিকরা ভারতে এসেছিল বা ব্যাকট্রিয় গ্রিকরা ভারতে এসেছিল। A series of invasion began in about 200 BC. 200 খ্রিস্টপূর্বাব্দে ভারতে একটি বৃহৎ স্রোতের ন্যায় পরপর অনেকগুলি বিদেশি জাতি বা বিদেশি রাজ্য ভারতে প্রবেশ করেছিল এবং সেই বিদেশি রাজ্যগুলির মধ্যে প্রথম মূলত ব্যাকট্রিয় গ্রিক বা ইন্ডো গ্রিকদের নাম পাওয়া যাচ্ছে। এই ইন্ডো গ্রিকরা কিন্তু খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মধ্যভাগে দুটি বংশ এই ইন্ডো গ্রিক বা ব্যাকট্রিয় অঞ্চলে রাজত্ব করত। সাউথ অফ দ্য এক্সেস রিভার, তাহলে এক্সেস রিভারের দক্ষিণে নর্থ আফগানিস্তানের উত্তর অংশে এই ইন্ডো গ্রিকরা ছিল। আগেই বললাম হিন্দুকুশ পর্বত এবং অক্ষ নদীর মধ্যবর্তী অঞ্চলে। occupied a large portion of northwestern India and moved up to Ayodhya and পাটলিপুত্র। তাহলে তারা উত্তর পশ্চিম ভারতের একটি বৃহৎ অঞ্চল দখল করে নিয়েছিল এবং অযোধ্যা এবং পাটলিপুত্রের দিকে অগ্রসর হচ্ছিল এই ইন্ডো গ্রিক বা ব্যাকট্রিয় গ্রিকরা। এই ব্যাকট্রিয় গ্রিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মিলিন্দ বা মিনান্দার এবং তার রাজধানী ছিল সাকাল বা মডার্ন সিয়ালকোট ইন পাঞ্জাব, বর্তমান পাঞ্জাবের সিয়ালকোট যার ক্যাপিটাল ছিল। তাহলে সাকাল বা বর্তমানে যাকে সিয়ালকোট বলা হচ্ছে, যেটি পাঞ্জাবে অবস্থিত, সেটি ছিল এই মিলিন্দ বা মিনান্দারের রাজধানী। ইনভেডেড দ্য গঙ্গা যমুনা দোয়াব, এবং গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে তারা পৌঁছে গিয়েছিল। কনভার্টেড টু বুদ্ধিজম বাই নাগসেন, এবং নাগসেনের দ্বারা প্রভাবিত হয়ে এই মিলিন্দ বা মিনান্দার তিনি বুদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক বেশি জেনেছিল এবং বৌদ্ধ ধর্মে কনভার্টেড হয়েছিল বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। মিনান্দা পঞ্চহ or the question of the মিনান্দার, তাহলে মিলিন্দ প্রশ্ন বা মিলিন্দ পঞ্চহ, এই মিলিন্দ পঞ্চহ বা দ্য কোশ্চেন অফ মিনান্দা বা মিলিন্দার প্রশ্ন, এটি মূলত মিনান্দার এবং নাগসেনের কনভারসেশন। তাহলে মিনান্দার এবং নাগসেন এই বৌদ্ধ ধর্মাবলী সম্পর্কে যে সমস্ত কথোপকথন করতেন বা মিনান্দা এবং নাগসেনের মধ্যে যে সমস্ত কথোপকথন হতো, সেগুলি মিলিন্দ পঞ্চহ বা কোশ্চেন অফ মিনান্দা নামে পরিচিত ছিল। ফার্স্ট রুলার ইন ইন্ডিয়া টু ইস্যু কয়েন, এই মিলিন্দ বা মিনান্দা তিনি প্রথম ভারতে কয়েন বা মুদ্রা ব্যবস্থার প্রচলন করেছিলেন বা কয়েনের প্রচলন করেছিলেন কিন্তু এই মিলিন্দ বা মিনান্দা। তাহলে মিনান্দার 165 থেকে 145 BC পর্যন্ত রাজত্ব করেছিল, তাকে মিলিন্দাও বলা হয়ে থাকে। ফার্স্ট রুলার ইন ইন্ডিয়া টু ইস্যু কয়েন, এই মিলিন্দা বা মিলিন্দ তিনি প্রথম ভারতে কয়েন বা মুদ্রা ব্যবস্থা প্রচলন করেছিলেন। এর পরবর্তী সময় বা এই মিলিন্দ বা ইন্ডো গ্রিকদের পরবর্তী সময়ে ভারতে প্রবেশ করেছিল দা শকস। তাহলে এই শক আক্রমণ বা দ্য শক স্কটিয়ানস
এডি 1st to 4th সেঞ্চুরি, তাহলে প্রথম থেকে চতুর্থ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে এই শকরা ভারতে এসেছিল এবং তারা ছিল। তাহলে এই শক, গ্রিকস ওয়ার ফলোড বাই দা শকস, তাহলে এই যে ইন্ডো গ্রিক বা মিনান্দা যিনি রাজা ছিলেন ইন্ডো গ্রিক বা ব্যাকট্রিয় গ্রিকদের, এই ব্যাকট্রিয় গ্রিকদের পরবর্তী সময়ে শকরা এসেছিল, যারা 5টি ব্রাঞ্চেস অর্থাৎ 5টি শাখায় বিভক্ত ছিল। এই 5টি শাখা বিভিন্ন অঞ্চলে রাজত্ব করত, আফগানিস্তান, পাঞ্জাব, মথুরা, উজ্জয়িন, ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং ডেকান। এই সমস্ত অঞ্চল আফগানিস্তান, পাঞ্জাব, মথুরা, উজ্জয়িন, পশ্চিম ইন্ডিয়া বা পশ্চিম ভারত এবং ডেকান বা দাক্ষিণাত্য, এই অঞ্চলে তারা রাজত্ব করত এই শক বা শকসরা। রুদ্রদামন, এই রুদ্রদামন কিন্তু এই শক বা শক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একজন রাজা, যিনি এডি 130 থেকে 150 পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাহলে 130 থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত রুদ্রদামন রাজত্ব করেছিলেন। মোস্ট ফেমাস শকস রুলার্স, তাহলে এই রুদ্রদামন ছিলেন সবচেয়ে বিখ্যাত শক রাজা। ভারতে যে সমস্ত শকরা রাজত্ব করেছিল তাদের 5টি শাখা ছিল। এই 5টি শাখার মধ্যে খহরত এবং কর্দমক নামে 2টো শাখা খুব বেশি উল্লেখযোগ্য ছিল। তাহলে খহরত এবং কার্দমক, এই খহরত এবং কার্দমক যে 2টি শাখা খুব বেশি উল্লেখযোগ্য ছিল, নাসিককে রাজধানী করে মালব, কাথিয়াওয়াড় এবং মহারাষ্ট্রের একাংশ এই খহরত বংশীয়। তাহলে খহরত ও কর্দমক 2টি শাখা ছিল। এই খহরত বংশীয়রা তারা নাসিককে রাজধানী করেছে, মালব, কাথিয়াওয়াড় এবং মহারাষ্ট্রের একাংশ শাসন করত এবং নহপান ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে নহপান ছিলেন এই খহরত বংশের শ্রেষ্ঠ রাজা। এবং সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণী, তাহলে আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর নাম পড়েছি। এই গৌতমীপুত্র সাতকর্ণী তাকে পরাজিত করে খহরত শক্তি ধ্বংস করে দিয়েছিল। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী তিনি সাতবাহন রাজ ছিলেন, এই খহরত শক্তিকে ধ্বংস করে দিয়েছিল। কর্দমক শাখার রাজধানী ছিল উজ্জয়িন এবং সেখানে রাজা ছিলেন রুদ্রদামন। তাহলে এই রুদ্রদামন ছিলেন কর্দমক শাখার রাজা এবং বিখ্যাত রাজা। রিপেয়ার্ড দা সুদর্শন লেক কাথিয়াওয়াড়, এই রুদ্রদামন যিনি সুদর্শন যে হ্রদ কাথিয়াওয়াড়ে রয়েছে সেই সুদর্শন হ্রদকে রিপেয়ার করেছিলেন বা পুনর্সংস্কার করেছিলেন। আদার ইম্পর্টেন্ট শক রুলার্স, এবং অন্যান্য যে সমস্ত শক রাজারা ছিলেন, নহপান, আগেই বললাম যে নহপান ছিলেন খহরত বংশীয় রাজা। সুদর্শন লেক constructed by পুষ্যগুপ্ত, the governor of সৌরাষ্ট্র আন্ডার চন্দ্রগুপ্ত মৌর্য। এই সুদর্শন লেক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সুদর্শন যে লেকটি বা সুদর্শন হ্রদ যেটি কাথিয়াওয়াড়ে ছিল, এটি রিপেয়ার করেছিলেন কিন্তু রুদ্রদামন। কিন্তু এই সুদর্শন লেকটি খনন কার্য করিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য যে সময় রাজা ছিলেন। সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের গভর্নর ছিলেন পুষ্যগুপ্ত, যিনি সৌরাষ্ট্রের গভর্নর ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। তিনি এই সুদর্শন লেক বা সুদর্শন হ্রদটি খনন করিয়েছিলেন। এই শকরা তাহলে প্রথম থেকে চতুর্থ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল এবং খ্রিস্টীয় 4র্থ শতকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে এই শক শক্তির অবসান ঘটিয়েছিল। তাহলে এই শকদের উচ্ছেদ করেছিলেন বা শক শক্তির অবসান করেছিলেন খ্রিস্টীয় 4র্থ শতকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্য পার্থিয়ানস এডি 1st থেকে 3rd সেঞ্চুরি, তাহলে পার্থিয়ান বা পল্লব, এই পল্লব বংশ বা পার্থিয়ান বংশ যারা এডি 1st থেকে 3rd সেঞ্চুরি প্রথম খ্রিস্টাব্দ থেকে
তৃতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। এই সালটি নিয়ে বিতর্ক রয়েছে, মোটামুটি এটি ধরে নেওয়া হয়। তাহলে এই পল্লবরা বা পার্থিয়ানসরা কোথা থেকে এসেছিলেন? এই পল্লব বা পার্থিয়ানসদের বাসভূমি ছিল কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চলে। তাহলে এই পল্লবরা থাকতেন কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চলে। ফ্রম ইরান টু ইন্ডিয়া, তারা ইরান থেকে ভারতে এসেছিল। অ্যান্ড রিপ্লেস শকস, এবং শকদের জায়গা দখল করেছিল। গন্ডোফার্নিস, ফেমাস পার্থিয়ান কিং, এই পল্লব বংশের একজন বিখ্যাত রাজা ছিলেন গন্ডোফার্নিস। সেন্ট থমাস কেম টু ইন্ডিয়া, যিশু খ্রিস্টের শিষ্য সেন্ট থমাস এই গন্ডোফার্নিসের আমলে প্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য ভারতে এসেছিলেন, এবং এই গন্ডোফার্নিস তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। প্রোপাগেশন অফ খ্রিস্টানিটি, এবং এই সেন্ট থমাস যিনি যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন, তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য ভারতে এসেছিলেন। এবং গন্ডোফার্নিস যিনি বিখ্যাত রাজা ছিলেন পল্লব বংশের বা পার্থিয়ানদের, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। দ্য কুষাণ, এই কুষাণ বংশরা এডি 1 থেকে 3rd সেঞ্চুরি বিসি পর্যন্ত ছিল। তাহলে এই কুষাণ বংশ প্রথম খ্রিস্টাব্দ থেকে 3য় খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। এই কুষাণরা মূলত ইউচি বা তেচি বা তেচারিয়ান এই বংশের থেকে বিলং করত। তাহলে এই কুষাণরা ছিল ইউচি জাতি বা তেচারিয়ান জাতির শাখা। রিপ্লেসড দ্য গ্রিকস অ্যান্ড পার্থিয়ানস, এবং গ্রিক এবং পার্থিয়ানসদের জায়গায় এই কুষাণরা দখল করেছিল। এই কুষাণরা সেন্ট্রাল এশিয়া, portion of Iran, a portion of Afghanistan, almost the whole of Pakistan and North India, তারা সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া, portion of Iran, ইরানের কিছু অঞ্চল, a portion of Afghanistan, আফগানিস্তানের কিছু অঞ্চল, almost the whole of Pakistan, প্রায় সম্পূর্ণ পাকিস্তান, এবং উত্তর ভারতের কিছু অংশ এই কুষাণরা দখল করেছিল, এবং বা এই অঞ্চলটি জুড়ে কুষাণ রাজত্ব বা কুষাণ বংশ রাজত্ব করত। ফাউন্ডেড বাই কুজুল কদফিসেস, এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কদফিসেস। এই কুজুল কদফিসেস, তাকে প্রথম কদফিসেসও বলা হয়ে থাকে, তিনি কাবুল উপত্যকায় তার মুদ্রা প্রচলন করেছিলেন। কিন্তু তাহলে এই কুজুল কদফিসেস ভারতে মুদ্রা প্রচলন করেছিলেন কাবুল উপত্যকাতে, এবং তার পুত্র দ্বিতীয় কদফিসেস পরবর্তী সময় সোনার মুদ্রা প্রচলন করবেন এবং নিজেকে জগতের অধিপতি বলে চিহ্নিত করবেন। নিজের রাজত্বের বিস্তার তিনি পূর্বে ময়ুবা অবধি পর্যন্ত করেছিলেন। আচ্ছা, উইমা কদফিসেস বা সেকেন্ড রুলার, তিনি ইস্যু গোল্ড কয়েন ইন ইন্ডিয়া, ভারতে সোনার মুদ্রা বা স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। তার পুত্র অর্থাৎ কুজুল কদফিসেসের পুত্র দ্বিতীয় কদফিসেস বা উইমা কদফিসেস, তিনি সোনার মুদ্রা প্রচলন করেছিলেন। কনিষ্ক এডি 78 থেকে 101 বিসি, এই সালটি নিয়েও অনেক বিতর্ক রয়েছে, যদিও এটি একটি বইতে রয়েছে, অনেক বইতে এটি 120 পর্যন্ত রয়েছে। যাই হোক, কনিষ্ক 78 খ্রিস্টাব্দ থেকে 101 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। অলসো নোন অ্যাজ সেকেন্ড অশোক, তাহলে এই কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোক হিসেবেও জানা হয়, কারণ এই কনিষ্ক অনেক ভালো ভালো কাজ বা প্রজা কল্যাণে অনেক কাজ করেছিলেন, যে কারণে তাকে অশোকের সঙ্গে তুলনা করা হয় বা দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে। টু ক্যাপিটালস, এই কনিষ্কের সময়ে কুষাণ বংশের 2টি রাজধানী ছিল, পুরুষপুর এবং মথুরা। তাহলে এই কুষাণ বংশের কনিষ্কের রাজত্বকালে
দুটি রাজধানী ছিল, একটি হলো পুরুষপুর এবং দ্বিতীয়টি হলো মথুরা। Started an era in AD 78 which is now known as সাকা এরা। এই কনিষ্ক যখন সিংহাসনে বসেছিলেন 78 খ্রিস্টাব্দে, সেই সময় থেকে তিনি একটি নতুন সাল গণনা বা তারিখ গণনা শুরু করেছিলেন, যেটি বর্তমানে সাকা এরা নামে পরিচিত ছিল। তাহলে এই কনিষ্ক যখন সিংহাসনে বসেছিলেন 78 খ্রিস্টাব্দ, কিন্তু এই 78 খ্রিস্টপূর্বাব্দ নয়, 78 খ্রিস্টাব্দ। 78 খ্রিস্টাব্দ থেকে তিনি সাকা এরা চালু করেছিলেন। Patronized the Fourth Buddhist Council in কাশ্মীর, চেয়ারম্যান ছিলেন বসুমিত্র। এবং এই কনিষ্ক তার সময়ে চতুর্থ বৌদ্ধ সংগীতি যেটির আয়োজন করার ব্যবস্থা করেছিলেন এবং সেটি কাশ্মীরে আয়োজিত হয়েছিল, যার সভাপতি ছিলেন বসুমিত্র। তাহলে চতুর্থ বৌদ্ধ সংগীতির সময়ে কুষাণ বংশের রাজত্ব চলছিল এবং কনিষ্ক রাজা ছিলেন এবং বসুমিত্র সভাপতি ছিলেন। Patronized the অশ্বঘোষ বুদ্ধচরিত, তিনি অনেক লেখকদের এবং অনেককে পৃষ্ঠপোষকতা করেছিলেন, যেমন অশ্বঘোষের বুদ্ধচরিত, নাগার্জুনের মাধ্যমিকা সূত্র, চরকের চরক সংহিতা। বসুদেব ওয়ান দ্য লাস্ট কুষাণ রুলার, এই কুষাণ বংশের শেষ রাজা ছিলেন প্রথম বসুদেব বা বসুদেব ওয়ান। তাহলে আজকে আমরা বিদেশি যে সমস্ত রাষ্ট্রগুলি বা রাজ্যগুলি মৌর্য যুগের পরবর্তী সময় ভারতে এসেছিল সেগুলি সম্পর্কে ডিটেলসে দেখলাম। যদি কারোর কোনো ডাউটস থাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।